2029, কিন্তু কি লাভ হবে আমাদের? বরং উৎকণ্ঠা বেড়েছে মিডিয়া পাড়ায়। বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে আমরা যারা কাজ করছি তাদের কাজ করা অসম্ভব হয়ে যাবে বলে নানা রকম আশঙ্কা আসছে। এই আইনে সাংবাদিকরাও বেশি হয়রানির শিকার হবে। যদিও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন এমপিদের বাণিজ্য রক্ষা করতে ডিজিটাল আইন। আদতে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন? জনতন্ত্র গণতন্ত্রে আছে আমি সামিয়া রহমান, এবং আমার সাথে রোজকার মতো আজকে বেশ কিছু অতিথি আছেন। তাদের কাছ থেকে শুনবো যে তাদের কাছে ভয়ঙ্কর নাকি তাদের জন্য ক্ষমতায়নের একটি আসলে পথ হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। আমার সাথে আছেন মঞ্জুল হাসান বুলবুল, সভাপতি বিএফইউজে এবং প্রধান নির্বাহী 21 টেলিভিশন। আছেন গোলাম মাওলা রানী, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন রেজওয়ান সিদ্দিকী, সম্পাদক দৈনিক দিনকাল। আছেন আশরাফ কাসির, সিনিয়র সাংবাদিক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকে জানতে চাই, এই যে বলা হচ্ছে ডিজিটাল গুপ্তচর বৃত্তির কথা আমরা শুনলাম, যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা আধা সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠানের যদি কোনো রকম তথ্য আমরা কেউ নেয় বা সহায়তা করে তাহলে ডিজিটাল গুপ্তচর বৃত্তির আওতায় পড়ে যাবে। বাংলাদেশে মঞ্জুল হাসান বলবো, আপনি কি বলেন, বাংলাদেশে ইনভেস্টিগেটিভ রিপোর্ট কি আর থাকবে? আপনি তো চট করে ভিতরে গেলেন, কিন্তু আমার মনে হচ্ছে একটু সার্বিকভাবে আলোচনাটা করা দরকার। সার্বিকভাবে আলোচনা করা দরকার এই জন্য যে প্রথম আমি যেটা বলতে চাই যে আমরা সাংবাদিকরা, আপনি আমার সাংবাদিক ইউনিয়নের পরিচয় দিয়েছেন, সাংবাদিকরা আমরা বারবার 57 ধারা নিয়ে খুব উৎকণ্ঠিত ছিলাম, প্রতিবাদ করেছিলাম। আইসিটি আইন যখন হয় তখন প্রিএমবলে দুইটি কথা বলা ছিল। একটি কথা বলা ছিল যে অপরাধের ধরন পরিবর্তন হয়েছে, অপরাধীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে, কাজে তাদের মোকাবেলা করবার জন্য আমাদের একটা আইন দরকার। এক। 2 নম্বর হচ্ছে যে এখানে 57 ধারা নিয়ে যখন আমরা কথা বললাম, বলা হলো যে এটির কোনো অপপ্রয়োগ হবে না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে 57 ধারার দারুণভাবে অপপ্রয়োগ হলো এবং সরকার ওটা স্বীকার করলেন বা আইন প্রণেতারা স্বীকার করলেন যে 57 ধারাটা আসলে খারাপ, এবং সেই দাবির প্রেক্ষিতে তারা এটা বাতিল করবেন বলে সিদ্ধান্ত নিলেন। এবং সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে তারা বললেন যে আরেকটা ডিজিটাল সিকিউরিটি আইন হবে। তো প্রথম দিকে কিন্তু আমাদের এক ধরনের একটা মানে জয় লাভ হলো যে আমরা যেটাকে খারাপ বললাম আইন প্রণেতারাও সেটাকে খারাপ বললেন এবং সেটি বাতিল করলেন। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে যে আইনটি খারাপ, যে আইনটি বাতিলযোগ্য, যেটি নিয়ে এত সমালোচনা হলো, সেটিকে আবার নতুন আইনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা কেন হলো? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমরা কি আসলে এরকম একটি আইন চাই? আমরা কিন্তু এক ভাগে মনে করি যে আমাদের আজকের পৃথিবীতে টিকে থাকতে হলে এই ধরনের আইন চাই। আপনি এখানে আইনের মধ্যে একটা খুব চমৎকার শব্দ আমার পছন্দ হয়েছে, তথ্য পরিকাঠামো, মানে ডিজিটাল তথ্য পরিকাঠামো। ডিজিটাল তথ্য পরিকাঠামো নিশ্চিত করবার জন্য এই আইনটিকে ব্যবহার করা হবে। এবং আজকে যখন আমরা দেখি যে দুর্বৃত্তরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেন, সাইবার ব্যবহার করেন, আইনের মধ্যে কতগুলি জায়গায় আছে যে আপনি যদি রামুর ঘটনা ধরেন, নাসিরনগরের ঘটনা ধরেন, গাইবান্ধার ঘটনা ধরেন, তাহলে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে নারীর অবমাননা হচ্ছে, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে ধর্মীয় উন্মাদনার সৃষ্টি করা হচ্ছে, এবং তথ্য প্রযুক্তির এই নিরাপত্তা না থাকার কারণে আমাদের বাংলাদেশ ব্যাংকের তথ্য পরিকাঠামো দিয়ে টাকা লুটপাট হয়ে যাচ্ছে। কাজে এই ধরনের একটা আইন না থাকার কারণে টাকা লুটপাট হয়ে যাচ্ছে, কিন্তু এই আইন দিয়ে কি আসলে ওগুলো না? আমি বলছি যে ওই রকম পরিস্থিতি মোকাবেলা করবার জন্য একটা আইন নিশ্চিতই প্রয়োজন। মানে আজকে সারা পৃথিবীতেই সাইবার লজ, ডিজিটাল সাইবার সিকিউরিটি, আপনি জানেন যে সারা পৃথিবীতে সেরকম নানা ধরনের আইন হচ্ছে, তা আমাদের একটা আইন প্রয়োজন। কিন্তু এইখানে আইনের যে ব্যাখ্যাগুলি আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় 57 ধারায় ছড়িয়ে ছিটিয়ে থাকলো, এবং সে আগের মতোই বলা হচ্ছে যে এটি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। আমাদের আশঙ্কাটা 57 ধারা থেকে যে এটিতে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করবার যথেষ্ট সুযোগ আছে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে আরো বেশি। পুরোটাই তো ইলেকট্রনিক, যে ডিভাইসগুলির ডেফিনেশন দেওয়া হয়েছে, যে ডিভাইসগুলির নাম দেওয়া হয়েছে, সবগুলি এখন আসলে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া কোনো ফারাক নাই, সবাই ব্যবহার করে। আপনি মোবাইল ফোন ব্যবহার করেন, আপনি ল্যাপটপ ব্যবহার করেন, আপনি ইমেলের মাধ্যমে যান, আপনি অনলাইনে যান। কাজেই এটি হচ্ছে আমাদের আতঙ্কের বিষয়টি হচ্ছে যে যদিও আগের আইনে বলা হয়েছিল যে ব্যবহার করা হবে না, কিন্তু অব্যবহার করা হয়েছে। এইখানেও সাংবাদিকতা সম্পর্কে কিছু বলা হয় নাই, কিন্তু এখানে অনেকগুলি অপরাধের সংজ্ঞায়ন আছে যেগুলি সাংবাদিকের প্রাথমিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক, এবং অনুসন্ধানী সাংবাদিকতা তো বটেই। তারপরে মজার ব্যাপার হলো যে বাংলাদেশে আরো 2টি আইন আছে, যে 2টি আইন খুব প্রোগ্রেসিভ আইন বলে আমরা মনে করি। একটি হচ্ছে তথ্য অধিকার আইন,
যেটিতে মানে তথ্য দেওয়ার ব্যাপারে উৎসাহিত করার জন্য বলা হয়েছে, আরেকটা হচ্ছে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন, যেটিতে বলা হচ্ছে আপনি যদি প্রাথমিকভাবে তথ্য প্রকাশ করেন তাহলে আপনার প্রোটেকশন দেওয়া হবে। কিন্তু এই আইনটি এই দুটি আইনের স্পিরিটের একেবারে উল্টো দিকে, তথ্য অধিকার আইন এবং হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইনের একেবারে পুরোটাই উল্টো দিকে। এক, দুই নম্বর হচ্ছে স্বামী আপনি খুব ভালো জানেন যে আমরা যখন মত প্রকাশের স্বাধীনতার কথা বলি তখন মূলত এটা তিনটা ফ্রেমের মধ্যে থাকে। একটি হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের স্বাধীনতা, একটা হচ্ছে ফ্রিডম অফ থটস এন্ড কনসেন্স, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, আর একটা হচ্ছে ফ্রিডম অফ প্রেস, গণমাধ্যমের স্বাধীনতা। এই তিনটি কিন্তু আমাদের আর্টিকেল 39 অফ দ্য কনস্টিটিউশন ও বাংলাদেশে বলা আছে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হলো, চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হলো, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হলো। তো এই আইনের মধ্যে আমরা যখন দেখি যে এই তিন জায়গাতেই আমি শঙ্কা বোধ করি তখন সংবিধানের সাথে সাংঘর্ষিক। এবং কালকে আমি একজন আইনজীবীর সঙ্গে একটা অনুষ্ঠানে ছিলাম, তিনি আমাকে আরো দেখিয়ে দিলেন যে এই আইনে যে শাস্তির বিধান করা হয়েছে ঠিক একই আইনে একই ধরনের অপরাধের জন্য আরেকটা অনেক কম শাস্তির বিধান করা হয়েছে। যেমন গুপ্তচর বৃত্তির কথা যেটা বললেন, গুপ্তচর বৃত্তি নিয়ে আলাদা আইন আছে এবং সে শাস্তির মাত্রা। আমার প্রশ্ন যে এইগুলোর জন্য অলরেডি আইন আছে, ডিজিটালের জন্য আমরা নিরাপত্তা বাড়ানোর জন্য নিরাপত্তা বাড়াবো না শৃঙ্খলিত হব। আমি আপনার কাছে আবারও আসছি, কিন্তু বলেন রানী উনি যেটি বললেন যে সরকার 57 ধারা বাতিল করেছে, মনে করছে যে এটার মধ্যে সমস্যা আছে বলেই তারা 57 ধারা পরিবর্তন করেছে। কিন্তু 57 ধারা পরিবর্তন করে যদি ওই একই বিষয়গুলো থেকে যায় তার মানে সরকারের মধ্যেই তো আসলে একটা বিভ্রান্তি বা সরকারের নিজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। নট লাইকলি। আসলে আমাদের দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে কি, প্রত্যেকটা ক্ষেত্রে যে ডিজিটালাইজেশন, বলবেন আমি কম শুনছি, বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে আধুনিকায়ন হচ্ছে, ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার কতগুলো অপরাধ ঢুকে পড়ছে এবং সেই অপরাধগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা যারা ভুক্তভোগী তাদেরকে ব্যতিব্যস্ত রাখতেছে এবং তাদের জীবন একটা অবর্ণনীয় দুঃখ এবং কষ্ট ডেকে নিয়ে আসছে। এবং রাষ্ট্র এবং সরকার প্রথম যে কাজটা করে সেই জনগণের আবেগে সেই অনুভূতিটাকে প্রাধান্য দেয়। ঠিক যখন আপনার উনি যেটা বললেন, বুলবুল ভাই যেটা বললেন, যে যখন একটা প্রযুক্তির কারণে একটা পরিবার, একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটিকে লক্ষ্য করে রাষ্ট্র আইন প্রণয়ন করে। এখন সেই আইন প্রণয়ন করতে গিয়ে দেখা যাচ্ছে সাংবাদিকরা অনুমান করছেন, ধারণা করছেন যে এর দ্বারা আমরাও ক্ষতিগ্রস্ত হতে পারি। আপনার অনুমান কি বলে? আমার অনুমানটা আসলে এরকম হচ্ছে, আমি আশঙ্কা বোধ করছি না। সংবিধানের সাথে তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। একই জাতীয় অপরাধের ক্ষেত্রে যেটা প্রচলিত আইনে দণ্ডবিধি, বাংলাদেশ দণ্ডবিধির আইনে যেখানে 2 বছর শাস্তি আছে সেখানে এটা 7 বছর হয়ে যাচ্ছে বা 4 বছর হয়ে যাচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে আপনি কোন রকম আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা এবং আমার যে ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি তাতে আমি বুঝি যে একটি সভ্য রাষ্ট্রের জন্য সবচেয়ে সুন্দর হলো যত কম আইন থাকে। আপনি ব্রিটেনে দেখেন এত কিন্তু আইন নেই। আমাদের দেশে যা প্রয়োজন তার সাথে বহু আইন রয়ে গেছে, বহু গুণ আইন রয়ে গেছে, কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে যে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা নিরপেক্ষতা, যেটা ইকুইটেবল জাস্টিস বলি, সেই জাস্টিস এবং একই সঙ্গে বিচক্ষণতার অভাবের কারণে অনেকের মনে ভয় সৃষ্টি করে যে এটি হয়তো আমার বিরুদ্ধে যাবে কিংবা আমি ন্যায় বিচার পাবো না। গোলাম রানী অনেকে বলছেন যে এটি হচ্ছে ক্ষমতাসীনদের ক্ষমতায় দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য একটি আইন। আমি মনে করি না যে এখন যারা বাংলাদেশের এই মুহূর্তে সংবাদপত্র আছেন, মিডিয়াগুলো আছেন, সকলের সঙ্গে কিন্তু সরকারের সম্পর্ক চমৎকার সুসম্পর্ক এবং যারা আইন প্রণয়ন করেন, আইন প্রণেতা আছেন, তাদের সকলের সঙ্গে সাংবাদিকদের একটা চমৎকার সুসম্পর্ক আছে। প্রশ্ন এখন যেহেতু তিনি একটা কমিউনিটির লিড করেন, কমিউনিটিতে তিনি নেতা এবং তার কমিউনিটির অনেকেই প্রশ্ন তুলেছেন। এখন আজ নেতা হিসেবে তার এই কথা বলা সঙ্গত কারণে আমি সেটা মনে করি যে এর বাইরে তার বলার এই মুহূর্তে কোনো স্কোপ নেই। এখন আপনি যে আমাকে আমার সরকারের পক্ষে বা বিপক্ষে প্রশ্ন করেন, আমাকে তো সরকারের পক্ষেই বলতে হবে, কিন্তু আপনি যদি নিরপেক্ষভাবে আসেন, আপনাকে সরকারের পক্ষে বলতে হবে, কিন্তু আমি কিন্তু মানে এটার ভালো দিকটাও যেমন আপনি বলেছেন, আমি ওইটাই বলেছি, আমি সেটা ভালো বলেছি। আমরা আশঙ্কা থেকে বলছি, আপনি এখানে কোথাও আপনি পাবেন না যে এটি গণমাধ্যমের জন্য ব্যবহার করা হবে। সেটা হলো এই আশঙ্কাটার কথা আমি বললাম। উনি যদি স্পেসিফিক বলতেন বা চেষ্টা করতেন যে এর মধ্যে আমার জন্য এই আশঙ্কার ব্যাপার আছে, সেটা কিন্তু বলছেন না, যেহেতু তার কমিউনিটির অনেক আশঙ্কা ব্যক্ত করছেন। সেটা পয়েন্টগুলো তো যাবো, যেমন ধরেন রেজওয়ান সিদ্দিকী এবং আশরাফ কাছে আমার মনে হয় ওনাকে ধরে পয়েন্টগুলো বুঝতে পারেন, কারণ উনি দলের থেকে আসলে দলের বিপক্ষে বলাটা খুব কষ্টকর।
ভীষণ ক্ষোভ। যেমন ধরুন আমি আজকে কোনো প্রতিষ্ঠানের দুর্নীতির তথ্য দিতে চাই, সেখানে ওই কর্মকর্তার ছবি দিলাম, সে তো আমাকে বলবে তার অনুমতি ব্যতিরেকে আমি এটা করেছি, তার মানহানি করেছি। মানে অনুসন্ধানী সাংবাদিকতা বা দুর্নীতির বিরুদ্ধে তো আসলে কোন রকম কাজ করাটা মুশকিল হয়ে যাবে। রেজওয়ান সিদ্দিকী কি বলবেন? অনুসন্ধানী সাংবাদিকতা থাকবে না, অর্থাৎ সাংবাদিকরা, আমি একটা টেলিভিশন চ্যানেলে একটা অনুষ্ঠান দেখলাম, ইন্টারেস্টিং, যে এক ধরনের পর্দার ভেতরে এক ধরনের দেখাচ্ছে পুলিশ অফিসারের সঙ্গে আলোচনা হচ্ছে, আবার বলছে এবার গোপন ক্যামেরা আছে, হ্যাঁ এটা অন করেছে, দেখাচ্ছে যে কিভাবে লেনদেনটা হচ্ছে। তো সুতরাং এখন থেকে কিন্তু আর এটা তো একটা অপরাধ সমাজের ভেতরে, এবং এই অপরাধটা কিন্তু এখন থেকে আর তুলে ধরা সম্ভব না যদি এই আইন বাস্তবায়িত হয়। তো সেক্ষেত্রে কোন গুপ্তচর বৃত্তি তো বলতেই পারবেন। আবার দেখেন আজকের উদাহরণ, নারায়ণগঞ্জের মিজানুর মেয়ে কি নিয়াজুল, এখন নিয়াজুল অস্ত্র বের করে দেখিয়েছে। আমাদের শামীম ওসমান সাহেব বলেছেন যে ও খুব ভালো লোক, তার সে অসুস্থ, পলাতক না, নিয়ে সে কোনো অস্ত্র টস্ত্র কিছু করে নাই, অথচ তার নামে আইভি মামলা করেছেন যে তাকে হত্যা করার চেষ্টা করেছে। এখন মুশকিলটা কোথায়? নিয়াজুল যদি বলে যে আমার প্রাইভেসি নষ্ট করা হয়েছে, আমার অস্ত্র ছিল, আমার অনুমতি ব্যতিরেকে এটা কেন ছাপা হয়েছে, সমস্ত টিভি চ্যানেল, সমস্ত খবরের কাগজে সব জায়গায় ছাপা হয়েছে, তাহলে তো পুলিশ আমাকে ধরে নেওয়ার অধিকার রাখে। এটা একটা মুশকিলের দিক। সেটা চাইতে আমার মনে হয় এটা তো ধরেন পাবলিক প্লেসে একটা ঘটনা ঘটেছে, তার চাইতে বেশি ব্যাপার হবে যে সরকারি মানে কোনো বিষয়ে দুর্নীতি হয় আমরা বলতে পারবো না। আপনি তো কোনো জায়গায় যেতে পারছেন না, আপনি কোনো দুর্নীতির কথাই বলতে পারবেন না, কারণ অনেক সময় তো আমরা সাংবাদিকতাই করি যে একটা আমাদের ক্যামেরায় বা আমাদের মোবাইলে কোনো একটা, আজকাল তো সোশ্যাল মিডিয়াতে এরকম মোবাইলেই তো প্রচুর সাংবাদিকতা হচ্ছে, সিটিজেন জার্নালিজম যেটা বলি ধারণ করে সেটা সত্য যে এই কথোপকথন হয়েছে, তো সেই কথোপকথন হয়তো রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, দুর্নীতির জন্য সহায়ক, তাহলে সেটা কিন্তু আমি বলতে পারছি না এখন থেকে। আবার যেমন প্রধানমন্ত্রীর সাথে খালেদা জিয়ার কনভারসেশন, সেটাই তো একটা গুপ্তচর বৃত্তি হয়ে যাবে, খালেদা জিয়া তখন বলতে পারে প্রশ্ন করেন এবং এটার বিপক্ষে বলতে চান, অনেক যুক্তিতর্ক বলা যাবে। একজন লয়ার, খুব এমিনেন্ট একজন লয়ার, আমি নামটা মনে আসছে, উনি একটা বক্তব্য দিয়েছেন, হতে পারে যে এটা আলোচনা খুব একটা প্রিলিমিনারি পর্যায়ে আছে। তো আমরা যে এটা নিয়ে আজকে আলোচনা করছি, এই আইনটাকে আরো শক্তিশালী করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য একটা হেল্পিং এলিমেন্ট হবে। আপনি তো জানেন যখন একটা আইন খসড়া হয়, সেই আইনটা পার্লামেন্টে আলোচনার জন্য উপস্থাপিত হয়, এবং পার্লামেন্টে যখন সেটা উপস্থাপন হয়, অবশ্যই খসড়া যখন হয় আমরা সেটা নিয়ে আলোচনা করবো, এবং মিডিয়া অলওয়েজ ওয়াচডগ হিসেবে কাজ করে আমরা আলোচনা করলে সেটি বিষয়ে সংশোধন হবে। কিন্তু যারা আইনটি প্রণয়ন করছেন তারা কি আসলে অনুধাবন করতে পারছেন যে এটি আসলে একটা, বিশেষ করে নির্বাচনের বছরে যদি এরকম একটা আইন হয়, একটা রাষ্ট্রে যখন একটা আইন, সাধারণত যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটা ড্রাফটিং ডিভিশন থাকে এবং এটা আইন মন্ত্রণালয়ে একটা ড্রাফটিং ডিভিশন থাকে, এবং আপনি অবাক হয়ে যাবেন যে আমরা এই যে পার্লামেন্টে বড় বড় আইনগুলো দেখি না, এগুলো একটা সহকারী সচিব বা একটা উপসচিব পর্যায়ের কর্মকর্তা সাধারণত ড্রাফটিং করে। তো সেক্ষেত্রে মানে অনুমতিটা বা নির্দেশটা তো আসে, না নির্দেশটা আসে একটা আইন করে দাও, কিন্তু আইনটা ড্রাফটিংটা ওইভাবে আসে। এখন আমাদের সমস্যা হচ্ছে কি, যে কর্মকর্তা বা যিনি আইনটি তৈরি করছেন, তার চিন্তা চেতনা, তার জ্ঞানের যে পরিধি, তার মন এবং মানসিকতা, সমস্ত কিছু, তার স্টাডিটা কোন পর্যায়ে আছে। এখন সে দেখা গেল যে এই আইনটা তৈরি করতে গিয়ে ইদানিংকালে সে উগান্ডার একটা উদাহরণ নিতে পারে, অথবা সে ইন্ডিয়ার একটা উদাহরণ নিতে পারে যে ইন্ডিয়াতে এই ধরনের কি আইন আছে, কিংবা সে ইংল্যান্ডের একটা আইনটা হয়ে গেল আপনার এই বক্তব্যের জন্য আপনি আসলে বিপদে পড়বেন। আমি তো আশরাফ কাসের কাছে যেতে চাই, কিন্তু তার আগে একটু দর্শক ফোন তো আছে, একটু নিয়ে নেই। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে আবুল খায়ের বলছি। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে গোলাম মালা রনি সাহেব এবং বুলবুল সাহেবের কাছে। মানে একদিকে সরকার সংবাদপত্রের স্বাধীনতার কথা বলছি, অন্যদিকে 57 ধারা থেকে 32 ধারা সংযোজন করে এটা কি সাংবাদিকদের হাত পা বেঁধে সাঁতার কাটার মতো করছে না? অসংখ্য ধন্যবাদ আশরাফ কাসার। এই প্রসঙ্গে আরেকটু এলিমেন্ট দিয়ে তারপর আমি আমাদের কাছে যাচ্ছি। আশরাফ কাসার, এই আইনটার নাম হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। আমার হঠাৎ মনে হলো যে শাসক গোষ্ঠী যদি আইনকে দেখেন তাহলে নামটা এরকম হতে পারে। আপনি যদি জনগণের পয়েন্ট অফ ভিউ থেকে আইনটাকে দেখেন, ডিজিটাল অনিরাপত্তা আইন হতে পারে এর নাম। এখন শৃঙ্খলিত হতে পারে। এখন আপনার অবস্থান নিতে হবে
যে আপনি কি শাসক গোষ্ঠীর চোখ দিয়ে আইনটাকে দেখবেন নাকি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আইনটাকে দেখবেন। আমি আশরাফ কাছে আপনার কাছে একটা সাহায্য চাই, সেটা হচ্ছে গোলাম মাওলা রনি উনি বলছেন যে এটা আলোচনা হতে পারে, এটা হয়তো কিছু বিষয় থাকবে, কিছু উনি আসলে পয়েন্ট ধরেই বলতে চান যে কোন কোন পয়েন্টে আইনটার ক্ষেত্রে সমস্যা রয়েছে, আপনি যদি সেই পয়েন্টগুলো বলতে পারেন একটু। আমি আপনাকে বলি, প্রথমত যে আমি তো নামটা নিয়েই বললাম, টাইটেলটা বললাম, কারণ হচ্ছে যে দেখুন আইন তো করা হয় একটি রাষ্ট্রের জন্য এবং সব সময়ের জন্য। কাজে কেউ যদি মনে করে থাকে এই সময়ের জন্য প্রবলেমকে অ্যাড্রেস করতে গিয়ে আমি একটা আইন করলাম, এটা কিন্তু খুব মায়োপিক হবে। আর এই আইনের অনেক ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক। গোলাম মাওলা রনি সংসদ সদস্য ছিলেন, উনি নিশ্চয়ই বুঝতে পারবেন সংবিধানের সাথে সাংঘর্ষিক মানে কি। দ্বিতীয় হচ্ছে তথ্য অধিকার আইনের সাথে সাংঘর্ষিক, যেটা আমাদের অনেক দিনের দাবির পরে আমরা আদায় করতে পেরেছিলাম। তৃতীয় হচ্ছে যে শুধুমাত্র একটি পেশাজীবী গোষ্ঠী, সাংবাদিক গোষ্ঠী এতে আতঙ্কিত হয়েছেন, বাকি জনগণ খুশি হয়ে গেছেন, এমনটি কিন্তু ঘটে নাই। সাংবাদিকরা যেহেতু আমরা মিডিয়াতে আসতে পারি, আমরা হয়তো আমাদের মত প্রকাশের সুযোগ পাচ্ছি, কিন্তু ব্যাপক জনগণ, যে কেন বলছি কথাটা, সোশ্যাল মিডিয়া কিন্তু এখন মেইন স্ট্রিম মিডিয়ার চেয়ে পাওয়ারফুল। সোশ্যাল মিডিয়া গণতন্ত্রের অন্যতম বড় পিলার, এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ঘটনা ঘটে যা সরকারকে আমরা দ্রুত পদক্ষেপ নিতে দেখি, মেইনস্ট্রিম মিডিয়ার ঘটনা নিয়ে অতটা হয় না। তার মানে হচ্ছে যে আপনি যদি পৃথিবীর গতিপথ দেখেন এবং বাংলাদেশ রাষ্ট্রের অগ্রগতির ধারা দেখেন, এই আইন তার প্রতিবন্ধক। এই আইন দেখুন, আজকে একজন মানুষ কথা বলছে মানে আওয়ামী লীগ বিরোধী হয়ে গেল, ব্যাপারটি কিন্তু তা না। বাংলাদেশ রাষ্ট্র তো প্রতিটা নাগরিকের, অর্থাৎ তার অধিকার রয়েছে দুর্নীতি নিয়ে কথা বলার। এই আইন দুর্নীতিকে উৎসাহিত করবে, কেননা এই আইন দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন অনিয়ম, দুর্নীতি, এসব ব্যাপারে যে অনুসন্ধিৎসা, সেটা যে শুধু সাংবাদিকের আছে তা কিন্তু না। বুলবুল ভাই হুইসেল ব্লোয়ারের কথা বললেন, তাদেরও তো ভূমিকা রয়েছে, তারা কি করবেন? তারা আগ বাড়াতে পারবেন না। এই আইন দিয়ে আপনি নিশ্চিত করতে চাচ্ছেন যে সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলো যেন একটা খোলসের মধ্যে থাকে, তাদের অপকর্ম যেন কেউ জানতে না পারে। আপনি যে সোশ্যাল মিডিয়ার কথা বললেন না, সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ধরনের জার্নালিজম হচ্ছে যেটি আসলে নৈতিকতার ব্যাপারে থাকছে না, অনেক কিছু হচ্ছে। সেইটিকে কন্ট্রোল করার জন্য যদি আমি সরকারের মানে দুর্নীতির কথা যদি তুলে ধরতে না পারি, বা আধা সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির কথা তুলে ধরতে না পারি, তাহলে তো হিতে বিপরীত হবে। আমি একটা কথা বলি, প্রথমত যে ডিজিটাল মিডিয়ার যে বিকাশ হচ্ছে, আপনার আইন দরকার, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যে অপরাধ হচ্ছে সেটি সর্বস্বীকৃত। ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যে ফেক নিউজ হচ্ছে এবং আপনার লেগে থাকার ব্যাপার হচ্ছে এবং ব্যক্তিগত শত্রুতা হচ্ছে, আমরা সব স্বীকার করছি। কিন্তু মাথা ব্যথা হলে যদি আপনি মাথা কেটে ফেলেন, সেটার যেরকম সমাধান দেখতে যেরকম অদ্ভুত লাগবে, এই আইনটা দেখে আমাদের তেমন অদ্ভুত লাগছে। আমি আপনার কাছে আবারও আসছি, কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর জিয়া রহমান, অধ্যাপক অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অপরাধের মাত্রা তো আরো বেড়ে যাবে এখন, আপনাদের হয়তো নানা রকম কেস স্টাডি আপনারা পাবেন, কিন্তু এই কেস স্টাডি কি বলে যে যদি আমার দর্শক প্রশ্ন ছিল গোলাম মাওলা রনি এবং মঞ্জুল হাসান বুলবুলের কাছে, কিন্তু আমি আপনার কাছ থেকে হয়েই যেতে চাই। অনেকে বলছেন যে এতে আসলে শাস্তি যাই হোক না কেন, অপব্যবহার এই আইনে বেশি হবে, আপনার ব্যাখ্যা কি বলে? ধন্যবাদ। এই যে কোনো আইন একটা প্রয়োগ হলেই মানে এলাক করলেই কিন্তু আপনি দেখবেন যে দুই পক্ষের লোক থাকে। আমেরিকান সিকিউরিটি যে রেগুলেশন বা লজ, এগুলো যদি আপনি যে দেখেন যে সেখানে পক্ষে বিপক্ষে দুই ধরনের লোকই আছে। কনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনশন, আপনি যেগুলো যাই দেখেন না, বাংলাদেশের বহু আইনের সাথে। আমি কিন্তু একটা প্রশ্ন করি, আমার মাঝখানে কথা বলে ফেলার অভ্যাস আছে, আমি খুবই সরি সেজন্য, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোনো আইনের দুটো মত থাকবে, কিন্তু এই আইনটা আসলে আপনার দৃষ্টিতে কি বলে? এই আইনটা কি আসলে আমরা যারা সাধারণ মানুষ বা সাংবাদিক বা গণমাধ্যমে কাজ করছি, বা যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই, গণমাধ্যমের দায়িত্ব তো সেগুলো, তাদের জন্য আসলে, বা সরকারের কোথাও কোনো দুর্নীতি হলে বা আধা সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি হলে সেগুলো রিপোর্ট করার ক্ষেত্রেও তো একটা প্রতিবন্ধকতা তৈরি করবে নাকি? আমি এক্স্যাক্টলি, টু বি ভেরি অনেস্ট, আমি জানি না যে দুর্নীতির কথা স্পেসিফিক্যালি সাংবাদিকরা বলতে পারবেন না এরকম কোন ধারা আছে কিনা। ধারা সেইভাবে না, কিন্তু এমন সব মানে আমি যেগুলো অফেন্স যেগুলো দেখেছি, টু বি ভেরি অনেস্ট, আমার কাছে একজন সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে
যে আপনি যদি এই যে সোশ্যাল ট্রান্সফরমেশনটা হচ্ছে আমাদের বহু কর্নার থেকে কিন্তু আমরা মনে করছি যে এর এক ধরনের একটা সুস্থ একটা পরিবেশ থাকা দরকার, যেটা আপনি ফেসবুকের কথা বলেছেন বা এই জাতীয় জিনিস বলেছেন। এগুলো এখন কথা হচ্ছে প্রয়োগের কথা যখন আপনি বলছেন ওই জায়গাটাই আসলে আমাদের সবাইকে হাইলাইট করা উচিত। এই প্রয়োগ তো শুধু এই জায়গায় না, সর্বত্রই প্রয়োগ আছে, এবং সেটা যদি আপনি করতে চান তাহলে আপনার মূল জায়গায় আঘাত করতে হবে যে আপনার রাষ্ট্রের যে ক্ষমতা, সেই রাষ্ট্রের ক্ষমতা কত খর্ব করা যায়, সাধারণ মানুষ বা সিভিল সোসাইটির ক্ষমতাটা কত এম্পাওয়ার করা যায়, সেই জায়গাগুলোতে আমাদের আঘাত করতে হবে। কিন্তু আমি কিন্তু এটা ধরনী করেছি, আমি টু বি ভেরি অনেস্ট, আমি কনভিন্স। আমার কথা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এটা নিয়ে তো প্রশ্ন আছে। ধর্মীয় অনুভূতির সংজ্ঞা কি করে, মানহানির সংজ্ঞা কি? আমি ধরেন আমি আজকে বেসিক ব্যাংকে নিয়ে রিপোর্ট করবো, হ্যাঁ, তখন তারা যদি বলে যে তাদের মানহানি করা হয়েছে, তখন আপনি কি বলবেন? তারা করলেই যে আপনার যেহেতু জাজ আছেন যিনি একটা রায় দিবেন, তিনি তো এটা এই বিষয়টিও বিবেচনা করবেন যে আপনি যে কোনো একটা মানে এই লয়ের মাধ্যমে আইন তো মানুষ যখন সু করে প্রথম ধাক্কা হয়তো একজন ভিকটিম, তিনি হয়তো কিছুটা হয়তো তার সমস্যা হয়, কারণ এভরিবডি হ্যাজ রাইট, যে কোনো মানুষের লসু করার রাইট আছে। সেটা করার সময় কিন্তু আপনি একটা ট্রানজিশনাল ফেজ দেখবেন যিনি যার বিরুদ্ধে করা হয়েছে তার একটা সমস্যা হয়, কিন্তু তার মানে এই নয় যে সে ক্ষিপ্ত নয় বিচার। তবে আমাদের আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের মতো দেশের তৃতীয় দেশে এই আইন প্রয়োগের ক্ষেত্রে একটা দ্বিধা থাকে, এবং সেই জায়গাটা আমি মনে করি আমাদের আরো বেশি বেশি করে কথা বলা উচিত, যাতে করে সবার জন্য। আমি সবাইকে অনুরোধ করছি, উনি যে পয়েন্টটা তুললেন, মঞ্জুলা সেন বললাম, এখানে আপনার কাছে স্পষ্ট আসতেছে, উনি মনে করছেন না যে আসলে খুব বেশি মানে এই আইনে আমরা সবাই যে আমাদের এই রাজা রাজত্বের মতো সেটি বাদ ভাঙা, যে যার মতো মন্তব্য, সেই সমস্ত ক্ষেত্রে একটা কন্ট্রোলের দরকার আছে। মানে কন্ট্রোল বলতে বুঝেছি যে কে কার যে যার মতো ইচ্ছা মতো রিপোর্ট করতে পারবে না, কিন্তু এই আইনের ক্ষেত্রে সেটিকে আসলে সেইটি বন্ধ করবে নাকি আসলে সবকিছু বন্ধ করে দেবে? প্রথমত আমরা যেহেতু সবাই সাংবাদিক, বা আপনি সাংবাদিক আমি সাংবাদিক বলে হয়তো আমরা সাংবাদিকতার বিষয় নিয়ে কথা বলছি। আইনটা কিন্তু সাংবাদিকদের জন্য হয় নাই, আইনটি হচ্ছে এই ধরনের অপরাধের জন্য। আমি সাংবাদিক হিসেবে আমি উদ্বিগ্ন এই কারণের জন্য যে আইনটা আমার জন্য অপপ্রয়োগ হয় কিনা, যেটা আমি শুরুতে বলেছিলাম। আর্টিকেল 57 কিন্তু সাংবাদিকদের জন্য তৈরি হয় না, এটি সন্ত্রাসী বা যারা এটাকে অপব্যবহার করেন তাদের জন্য হয়েছিল। কিন্তু কথা তো বলেন বেশি সাংবাদিক, এবং আপনি যেটা বলেছেন যে উদ্বেগ থেকেই তো আপনি করেছেন যে আমরা উদ্বিগ্ন এই জায়গাটিতে। এখন কথাটি হচ্ছে যে এখানে আমরা গুলিয়ে না ফেলি, একটা হলো সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ট্রেডিশনাল মিডিয়া, তাই তো? সোশ্যাল মিডিয়া ইজ নট এ জার্নালিজম, ইজ এ ফার্স্ট ব্রেকিং ইনফরমেশন। কারণ সোশ্যাল মিডিয়াতে কোনো গেট কিপিং নাই। আপনি সকালবেলা কয়টা ডিম দিয়ে নাস্তা হয়েছেন এটাও দিয়ে দিতে পারেন, আবার ভালো তথ্য দিতে পারেন, সবটাই পারেন। যার ফলে দিল্লিতে প্রেস কাউন্সিলে যখন মিটিং হলো তখন দিল্লির খুব সিনিয়র সাংবাদিক বলেছেন যে সোশ্যাল মিডিয়া যখন আনসোশ্যাল কন্টেন্ট ক্যারি করে তখন এটা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া একটি স্পিডি মিডিয়া, আপনাকে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন দেয়, সেখান থেকে আপনি ভালো তথ্য পেতে পারেন, আবার আপনার জন্য বা আমার জন্য ড্যামেজিং তথ্য হতে পারে। অনলাইন মিডিয়া এটার অংশ, ডিজিটাল মিডিয়া এটার অংশ। কারণ অনলাইন নিউজ এজেন্সি বলেন, অনলাইন পত্রিকা বলেন, সেখানে এক ধরনের সাংবাদিকতার স্ট্রাকচার আছে। ডিজিটাল মিডিয়া বা আমরা ট্রেডিশনাল মিডিয়াতে যে ডিজিটাল ফরম্যাট ইউজ করি, যে টেলিভিশনের কথা আপনি বললেন, সেখানে একটা সাংবাদিকতার স্ট্রাকচার আছে। কাজে সবগুলি যাতে আমরা গুলিয়ে না ফেলি। এখন বাংলা আর একটা ছোট্ট উদাহরণ দেই, বাংলাদেশে একটা অনলাইন মিডিয়া রাত 3টার সময় আমাকে ফোন করলো যে পুলিশ আমাদেরকে ঘেরাও করে রেখেছে, আমাদেরকে অ্যারেস্ট করে দেবে, বন্ধ করে দেবে। আমি বললো কেন? বলে জানি না। আমি পুলিশ আইজি সাহেবকে ফোন করলাম, আইজি সাহেব বলে কেন? আমি জানি না। তো দাঁড়ান। আইজি সাহেব দেখে 10 মিনিট পরে বলে যে আপনিও ঘুমান, আমিও ঘুমাই, আগামীকাল সকালে কথা হবে। সকালবেলা ঠিকই 13 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, ওই অনলাইন মিডিয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা প্রতিবাদ করবো নিশ্চয়ই। অনলাইন মিডিয়া কি 27 ঘন্টা ধরে একটি নিউজ ট্রান্সমিট করেছে। নিউজটা কি জানেন? নিউজটা হচ্ছে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় বিমান দুর্ঘটনায় নিহত। তো এটি অনলাইন মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ডিজিটাল ডিভাইস, সাংবাদিকতা সব মিলিয়ে। তো এইখানে যখন আমি মিসইউজ করি, অ্যাবিউজ করি একটা মিডিয়ামকে, তখন তার জন্য তো শাস্তি দিতেই হবে। তা আমি এখনো মনে করি, যেটা আমি রনি ভাই যেটা বললেন, যে এটি আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটা খুবই ভালো আলোচনা।
কারণ একটা আইন প্রণয়নের জন্য খসড়া হয়েছে, এটা ইয়েতে যাবে, কি বলে, সংসদে যাবে, সংসদ থেকে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে যাবে, সেই কমিটি থেকে আসবে, এবং আমরা এই আলোচনাগুলো যদি আমরা রাখি এবং নজরুল হাসান বুলবুল, আপনি নিজে বলছিলেন আমাদের তথ্য অধিকার আইনের পরিপন্থী, মত প্রকাশের পরিপন্থী এই আইনটি হয়ে যাচ্ছে, সংবিধানের সাথে হয়ে যাচ্ছে না। আমি যে রনি ভাই যেটা বলেছেন যে অনেক প্রসেসের মধ্যে আছে। সরকার যদি রিয়েলি মনে করে যে এর মধ্যে আমাদের যে উদ্বেগ উৎকণ্ঠা আছে, আমাদের যে মানে যে চিন্তাগুলি আছে, তারা যদি রিফ্লেক্ট করতে চান এটা পারেন। এর কি নজির আছে বাংলাদেশ? আছে নজির কোনটা? তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইন যখন হলো, এটা আপনারা জানেন 111 সরকারের গভর্নমেন্টের সময় একটা অর্ডিন্যান্স আকারে ছিল, এবং এই সরকার পার্লামেন্টের প্রথম অধিবেশনে করে। তথ্য অধিকার আইনে একটা ক্লজ আছে, 8টি সংস্থা কোনো তথ্য দিতে পারবে না। 8টি সংস্থা, সিআইডি, এসবি, ইন্টেলিজেন্স ইউনিট, র্যাব, তারা কোনো তথ্য দিতে পারবে না। আমরা সাংবাদিকদের পক্ষ থেকে তুমুল আলোচনা করলাম, কিন্তু এটা ক্যাবিনেট হয়ে সংসদে চলে গেল। সংসদেও আমরা একটু মুভ করলাম। তখন সংসদ স্পিকার যখন স্ট্যান্ডিং কমিটিতে পাঠালো, স্ট্যান্ডিং কমিটি আমাদের কয়েকজনকে ডাকলো। আমি ছিলাম, রিয়াজউদ্দিন আহমেদ সাহেব ছিলেন, আরফ সিদ্দিকী সাহেব ছিলেন, এরা কয়েকজন। তা আমরা বললাম যে 8টা সংস্থা যদি আমাদেরকে তথ্য না দেয়, তাহলে পরে সাংবাদিকতা চলবে না। তখন তারা অনেক আলোচনা করে, আমি শেষ করি যে তখন কিন্তু ওই আলোচনার প্রেক্ষিতে একটা নতুন ধারা যুক্ত হলো, যে সংস্থাগুলি সাধারণভাবে তথ্য দিবে না, কিন্তু তাদের কার্যক্রম যদি দুর্নীতির সাথে সম্পর্কিত হয়, মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে তারা তথ্য দিতে বাধ্য থাকবে। তো কাজে আমার ধারণা যে এখানে আমরা যে আলোচনাগুলি করছি, সেই আলোচনাগুলি থেকে অনেকগুলি জিনিস বেড়ে, যেমন গুপ্তচর বৃত্তি, এটার সঙ্গে সাংবাদিকতা মিলিয়ে ফেলা হবে কিনা। গুপ্তচর বৃত্তিতে একটা অপরাধ আছে, এটার সঙ্গে সাংবাদিকতা মিলিয়ে ফেলা হবে কিনা। আপনি ধরনের যে ধর্মীয় অনুভূতি, একটা উদ্দেশ্যমূলক অপরাধের সঙ্গে সাংবাদিকতার প্রসঙ্গটি মিলিয়ে ফেলা হবে কিনা। যেমন ধরেন ইনভেস্টিগেটিভ রিপোর্ট, 26 ধারায় যেটা আমি দেখছি, সেখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তির পরিচয়, এটা তো স্বাভাবিক, একজন সাংবাদিক যখন রিপোর্ট লেখে তার স্বাভাবিক তো পরিচয় দিতে হবে। এখন যদি আমার সম্পর্কে, আমি দুর্নীতিগ্রস্ত, আমাকে সম্পর্কে যদি একটা রিপোর্ট লেখে, অত্যন্ত সংগত করে নাম, আপনার নাম পদবি ব্যবহার করবে, কিন্তু সোর্সটাকে সবসময় ব্যবহার করবে কিনা। দেখুন, আমরা সবাই সাংবাদিকতার কাছাকাছি মানুষ বলে হয়তো সাংবাদিকতা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু বাংলাদেশের অধিকাংশ জনগণের সাথে সম্পর্কিত, কেননা ডিজিটাল মিডিয়াতে বিচরণ নাই কার। আচ্ছা, একজন মন্ত্রী বলেছেন যে মন্ত্রী এমপিদের মান সম্মান রক্ষার জন্য এই আইন। এই মান সম্মান রক্ষা আসলে কার দায়িত্ব? এটাকে আইন করে রক্ষা করা যায়? কোনোদিন গেছে ইতিহাসে মন্ত্রী এমপিদের মান সম্মান? মন্ত্রী এমপিরা নিজেদের মান সম্মান যখন নিজেরা ভুলুণ্ঠিত করেন, ওটা কোন আইন দিয়ে জনগণ দেখে? তার মানে হচ্ছে এই কথাগুলো কিন্তু অদায়িত্বশীল কথা। আচ্ছা, আরেকটা কথা বলি, সংজ্ঞাগুলো, এই যে ধর্মীয় মূল্যবোধে আঘাত দেওয়া, সংজ্ঞাগুলোর পরিসর আপনি খেয়াল করবেন, এবং পরিসর এত বড়, আর এগুলো খুব আপেক্ষিক। যেমন দেখুন, একটি সময়ে যে শব্দটি ছিল মানে কি বলবো, নেগেটিভ, আরেকটি সময় ওই শব্দটি পজিটিভও হতে পারে। এটা নির্ধারণ করে আপনি কোন সাইড থেকে ওই শব্দটিকে বা ওই বিষয়টিকে দেখছেন। আচ্ছা, কে ঘটনার সময় ওই জায়গায় দাঁড়িয়ে থেকে ডিসাইড করবেন যে এই সংজ্ঞার পরিসর হচ্ছে এতটুকু, এবং গুপ্তচর বৃত্তি এবং অনুসন্ধানী সাংবাদিকতার মধ্যে ডিফারেন্স, এটা কে দাঁড় করাবেন? ওই সময় কেউ ওখানে দাঁড়িয়ে থেকে মানে যে বিচারক তিনি করবেন, নাকি যিনি ভিকটিম তিনি বলবেন, নাকি যিনি যার পেশা এটা সে বলবেন? কোন পক্ষকে আমরা ধারণ করব? তার মানে আইনটা কতটা গলতপূর্ণ। আইন তো হচ্ছে কিছু সমাধান করার জন্য। আমরা কিন্তু সাংবাদিকতার অপব্যবহার, অথবা সাংবাদিকতার নামে কুসাংবাদিকতা, অথবা মানে গায়ে পড়ে মানুষের পেছনে লাগা, এগুলো সবকিছু কি রোধ করতে চাচ্ছি। মৌলিক চেতনার দিক থেকে কিন্তু কোনো বিরোধ নাই, কিন্তু দৃষ্টিকোণটা এমন হয়ে গেছে যে আপনার যে গণতান্ত্রিক অধিকার, আপনার যে সাংবিধানিক অধিকার, আপনার যে মত প্রকাশের অধিকার, আপনার যে কথা বলার স্বাধীনতা, সেগুলোকে রোধ করা হচ্ছে এই আইনে। ওইটাই হচ্ছে তার সবচেয়ে আতঙ্কের জায়গা। আচ্ছা, আপনার তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা, সেটা যে কালো, সেটা যে অপপ্রয়োগ হয়েছে, এই কথা এখন সবচেয়ে বেশি বলছেন মাননীয় মন্ত্রীরা। খেয়াল করে দেখবেন, গতকালকে 3 জন মন্ত্রী একই কথা বলেছেন, আইনমন্ত্রী সহ, যে তার অপপ্রয়োগ আছে। একটু যে তারা বলছেন যে এটা খারাপ আইন, কিন্তু আবার কি বলছেন যে ওই ধারায় যে মামলাগুলি হয়েছে, মামলাগুলি চলতে থাকবে, কারণ এই আইন না হওয়া পর্যন্ত। তার মানে দেখুন, তাদের যে শক্ত অবস্থান নাই, কত পরিষ্কার। আচ্ছা, 57 ধারাকে যদি আপনি 25, 28, 29 এবং 31-এ ছড়িয়ে দিতে পারেন, তাহলে গতকালকে মাননীয় আইনমন্ত্রী যে বলেছেন, তুমি এই ধারাগুলো দেখেননি? 57 ধারার যত খারাপ দিক আছে সেগুলা। আমি আর 2টা পয়েন্ট বলবো। একটি রাষ্ট্রে একটি অপরাধের 3 ধরনের শাস্তি হতে পারে না। আমাদের তথ্য অধিকার আইন আছে 2। আচ্ছা,
আমি যদি একটি লেখা লিখি এবং সেটা যদি একটি নিউজ পেপারে যায়, মানে প্রিন্ট মিডিয়া, সেটার জন্য সেটা বলা করছেন, হ্যাঁ, ওই প্রিন্ট মিডিয়া যদি অনলাইনে আমার লেখাটি দেয় তাহলে তার শাস্তি একরকম। 57 ধারার বেশি প্রয়োগ হয়েছে কিন্তু এটা। আচ্ছা, তৃতীয় কথাটা বলি, 57 ধারায় যত অপপ্রয়োগ হয়েছে, আপনি রিয়াল ক্রিমিনাল কতজন খুঁজে বের করেছেন? কত পার্সেন্ট জায়গায় পুলিশ বলেছে যে এটাকে আর তদন্ত করার প্রয়োজন নাই? এর লিস্টটা যদি আপনি দেখেন, এই রাষ্ট্র লজ্জা পাওয়া উচিত ডিজিটাল নিরাপত্তা নিয়ে। গোলাম আল্লাহ রানী এবং ডক্টর জে, এই প্রসঙ্গে আপনাদের মন্তব্য শুনবো। না, আমার বক্তব্য হলো যে সরকার আইনটা যে প্রয়োগ করেছে তার একটা উদ্দেশ্যটা মহৎ ছিল, উদ্দেশ্যটা এখনো মহৎ আছে। এখন ডক্টর জিয়া যেটা বললেন যে যখনই কোনো একটি কাজ করা হয়, এটা ক্রিয়া করা হয়, তার একটা কিছু সংখ্যক প্রতিক্রিয়া থাকে, সমান না হলেও কিছু সংখ্যক বা বেশি সংখ্যক অনেক সময় থাকতে পারে। এটা হলো স্থানীয় মানুষের মন এবং মানসিকতার উপর নির্ভর করে। এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা এখন মানুষের মন মানসিকতা এত দ্বিধা দ্বন্দ্ব হয়ে গেছে। কিছু লোক সরকারের এত প্রবল বিরোধিতাকারী, সরকার যদি এই মুহূর্তে একদম সর্ব থেকে একটা শ্বেত শুভ্র ভালো কিছু নিয়ে আসে, তখন তারা রানী, আপনি একটি দলের সাথে যুক্ত আছেন বলে কিন্তু আপনার কাছে একটু জানতে চাই, এই আইনের যে নেতিবাচক দিকগুলো হতে পারে বলে ওনারা আশঙ্কা করছেন, এমনকি মঞ্জুর হাসান বুলবুলও আশঙ্কা করছেন, সেই নেতিবাচক দিকগুলোকে কি আপনি মনে করেন যে সেগুলো আইনের অপব্যবহার হবে না, বা সেগুলো একটা উদ্বেগ তৈরি করবে না? অবশ্যই করবে। যদি এখন দেখা যাচ্ছে আমাদের ওই নেতিবাচক কাজ করার জন্য যে জনগণ, আমাদের মধ্যে নেতিবাচক জনগণের সংখ্যা গাণিতিক হারে বেড়ে যায়, আমাদের সমাজ যদি মন্দ লোকদেরকে ধারণ করে, আমাদের সমাজ এবং রাষ্ট্র, আমি একটা ভালো কাজ এর জন্য করেছি, আমরা সেই ভালো কাজটাকে আপনি মন্দ দিকে যখন নিয়ে যাচ্ছেন, সেটা তো কিন্তু যখন সরকারই উপলব্ধি করছে যে 57 ধারা আসলে ঠিক ছিল না, বা তারাই নিজেদের সমালোচনা করছে, সেই ধারারই আবার সেই ধারাগুলি তাহলে এখানে রাখার যুক্তিটা কোথায়? প্রথমত এখানে একটা জিনিস হলো যে সমালোচনা করাটা সামনে খুব একটা ইজি একটা বিষয়। আপনাকে বাস্তবতা বুঝতে হবে, যেটা আশা পাই আমরা সবাই ঐক্যমত, যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের আসলে এরকম একটা আইন দরকার, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই আইনটার না হওয়ার কারণে আপনি আমরা এখানে যারা আছি, যারা ফেসবুক ব্যবহার করি, টুইটার ব্যবহার করি, আমরা ক্ষতিগ্রস্ত হই নাই কম বেশি, এমন গালাগালি শুনছি, নোংরামি শুনছি, সবকিছু আমরা সবাই কিন্তু চাই। সেটা কি এই আইন দিয়ে আসলে বন্ধ হবে, নাকি আমার এখানে বসে কথা বলার অধিকারটাই বিঘ্নিত হয়ে যাবে? নট লাইক দ্যাট। আপনি প্রথমটা ধরেন, এটা আমাদের উদ্দেশ্য হলো আপনাকে রক্ষা করা, আমাকে রক্ষা করা, এখানে যারা আছে সবাইকে রক্ষা করা, যারা ভদ্রলোক। আমি একটু বলি যে সেই মানে আমাদের ডিসিপ্লিনের মধ্যেই একটা জিনিস আছে, যেমন ক্রিমিনোলজি, এইটার মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে অফেন্ডারদেরকে রক্ষা করার একটা প্রক্রিয়া ছিল। এই যে প্রিজনের মধ্যে তারা ভালো মতো থাকছে না, ইত্যাদি ইত্যাদি, এটা দীর্ঘ সময় এই ধারাটা ছিল। আমরা আজকে যে কথা বলছি, আমরা কিন্তু সবাই ঘুরে ফিরে অফেন্ডারদেরকে এক ধরনের সাপোর্ট দিয়ে কথা বলছি, উইথ ডিউ রেসপেক্ট। আমি খুব নির্ভরভাবে বলছি কথাটা বোঝানোর জন্য, কিন্তু এর পাশাপাশি ভিকটিম যারা আছেন, ভিকটিম নিয়ে কিন্তু আমরা বড় চিন্তা করছি না। প্রচুর ভিকটিম আছে, যে কথাটা আপনি বলছেন বা রণবীর বলছেন, এই যে যারা ভিকটিমাইজ হচ্ছেন, তাদেরকেও একটা জায়গা যাওয়া থাকতে হবে, মানে জায়গা থাকতে হবে। এবং আপনি আমি একটা প্রশ্নই করি আপনাদের কাছে, তাহলে 57 ধারাটা রেখে দিলেই তো হতো না, সেটা অন্য জিনিস। এবং আমি এই যে আলোচনার বিরোধী না, কিন্তু যে কথা আপনি ভাই বলেছেন, আমি বলছি যে এখানে যদি একেবারে এই আলোচনার মধ্য দিয়ে যে খারাপ জায়গাগুলো আছে, যে ভাই আমি জাস্ট একটু আমার সাথে অ্যাড করি। মূলত ব্যাপার হলো যে আমরা যারা ভিকটিম সম্ভাব্য হয়ে গেছেন এবং আগামীতে যারা ভিকটিমাইজ হবেন, তাদেরকে রাষ্ট্র সেফগার্ড দেবে, রক্ষা করবে, এই জন্য আইনটা করা হয়েছে। দিস ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো, এই আইনটা যখন আমরা একটা স্ট্রাকচারে দাঁড়া করালাম, এখন সুদী সমাজ, সাংবাদিক সমাজ তারা সন্দেহ করছেন যে এই ধারার মাধ্যমে কিছু দুষ্ট লোক, সরকারের ক্ষমতাসীন লোক, যারা বায়াসড হয়ে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট না হওয়া সত্ত্বেও আমাদেরকে হয়রানি করতে পারে বাই প্রেজুডিস আর বাই ম্যালিস। এখন আমাদের যারা সরকারের পক্ষ থেকে দাবি, যে অনুরোধ, আপনারা প্রস্তাব করেন যে এরকম একটা স্ট্রাকচারের মধ্যে এই ভালো জিনিসগুলো রেখে মন্দ জিনিসগুলো কিভাবে অ্যাভয়েড করা যায়। এটা খুব ভালো একটা কথাটা বলতে চাচ্ছি, যেমন আশরাফ কায়সার যে ধরনের কথা বলছেন, এই ধরনের কিন্তু আমাদের সিভিল সোসাইটি সবসময় কথা বলছেন। আমি যে জায়গাটা বলে বড় কারণ হচ্ছে আমরা তো কোনো পক্ষকে ঠিক সমর্থন করি না। না, এটা আপনি হবে না। আমি যদি আপনাকে বলি, আমাকে কথা বলতে দেন, দেখুন আমি আপনি বলুন, বলুন উত্তরটা আমার পরে বলুন, আপনি আমাকে শেষ করতে, আমি বলছি আপনি, এইটাই একদম নাগরিক দেন।
এটা আপনি ইন্টারফেয়ার করছেন না পারেন এইভাবে তো কথা বললে তো কথা বলেন। আপনি আমার নাম ধরে কথা বলছেন, আমি বলছি আপনি আমাকে বলেন, আপনি উত্তর শোনেন, আপনি আমার উত্তরটা বলেন, আমি তো শেষ করি নাই ভাই, ইন্ডিপেন্ডেন্ট শেষ করি নাই, সেই ঢঙেই কথা বলি, আমি তো শেষ করি নাই। আপনি এভাবে ঢং করে কথা বলে আপনি মনে করছেন, যদি মনে করেন আপনি ঠিক, তাহলে তার কথা বলবেন আর আমার সমালোচনা আপনি করতে পারেন। আমি একটু রিয়াক্ট করিনি, আপনি তো রিয়াক্ট করছেন। আপনি যখন আপনাকে বলি, এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে তৃতীয় বিশ্বের যারা কথা বলছেন তারা একটা অ্যাঙ্গেল থেকে বিষয়টা আমাদের ভালো হতো। 57 ধারা আপনি কিন্তু আমাকে রিটেন করছেন, আমাকে কথা বলতে দেন নাই কেন আপনি? আপনি তো আমাকে আমার নাম নিয়ে কথা বলছেন কেন? আমাকে অ্যালাউ করছেন? আমি তো যে কোনো আপনার নাম নিয়ে কথা বলতে পারেন, করছেন, আপনি পরে এক্সপ্লেন করেন আমাকে। আমি তো আপনাকে বলছি যে আমার কথা পরে আপনি বলেন, ঠিক আছে বললেন আপনারা, আমি বলবো। তা আমি যেটা বলছি যে আমি ভিক্টিমের কথা বলছি, আপনারা যে হিউম্যান রাইটস এর কথা যারা বলেন, আমি তো আপনাকে দোষ দিয়ে বলছি না। আপনি যেই ধরনের কথা বলছেন যে পুরো আইনটা নিয়ে কথা বলছেন, আমি কিন্তু বলছি যে আইনের মধ্যে ফাঁক ফোকর থাকতে পারে। শুরুতে বলেননি আপনি, শুরুতে কথাটা বলি আলোচনা কথা বলেছেন, আমরা শুনেছি। আমি বলছি, আমি 1 মিনিট সমাধান করে শুনেন। বেসিক্যালি আমাদের জিয়া ভাই সে একজন অপরাধ বিজ্ঞান বিশেষজ্ঞ। আমি একজন ছাত্র হিসেবে জিনিসটা বলি কি, যে অপরাধ যারা করেন তাদের মধ্যে কতগুলো ট্রেন্ড থাকে, বাই বর্ন ক্রিমিনাল, বাই অ্যাটিটিউড ক্রিমিনাল, বাই প্রফেশনাল ক্রিমিনাল। এখন আমরা যে জিনিসটা হচ্ছে কি, যে এইটার মধ্যে এই ঘটনার মধ্যে যেহেতু সে ক্রিমিনোলজিতে বিশেষজ্ঞ, তো এই জিনিসের মধ্যে যারা পজিটিভ চিন্তা করছে উনি ধরে নিয়েছেন তাদের পজিটিভ মাইন্ডেড, আর এটার মধ্যে যারা নেগেটিভ খুঁজতেছে এটা কিন্তু গোলাম মাওলানার ঠিক না। যে প্রথমত বলি আমি বিশেষজ্ঞ না, কিন্তু আমি একজন সাধারণ মানুষ এবং আমার কোনো দলীয় পক্ষপাত নাই, একজন সাধারণ বাংলাদেশের আম জনতার মতো করে আমি ভাবতে পারি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে উনি পজিটিভলি দেখছেন, আমি নেগেটিভলি দেখছি, দিস ইজ এ রং স্টেটমেন্ট। আমি এটাকে পজিটিভলি দেখছি। দেখুন, আমি বারবার বলেছি ডিজিটাল মিডিয়ার যে বিস্তার হচ্ছে তার আইন দরকার, এবং আমি বারবার বলছি, দেখুন বুলবুল ভাই যে সাংবাদিকতার উদাহরণ দিলেন, আমরা অন্তত 30 বছর হয়েছে ওই সাংবাদিকতাকে অপছন্দ করেছি। আওয়ামী লীগ বা বিএনপি শাসন আমল আমি জানি না। আচ্ছা, যে তথ্য প্রযুক্তি আইন করেছে সেটি কিন্তু বিএনপি করেছিল, মনে রাখবেন। আজকে বিএনপি নেতারা যত বড় বড় কথা বলছেন তারা শুধুমাত্র ক্ষমতার বাইরে বলে, ক্ষমতার আশেপাশে যারা ঘোরাঘুরি করেন তাদের কিন্তু একটা তরিকা আছে, ওটা আমরা বুঝতে পারি, তাদের মনোজগৎ কিভাবে কাজ করে। তিনি রাজনীতিবিদ হন অথবা পেশাজীবী সমর্থক হন, আমরা বুঝতে পারি। আচ্ছা, এই আইনের যেটি মূল গরজ সেটি হচ্ছে আপনি আমার মৌলিক অধিকার হরণ করছেন। এই আইনে আপনি আমার মানব অধিকার হরণ করছেন। যেমন স্বাধীনতা দিয়েছে কি দেয়নি, আমরা যেটা বলছি কিন্তু বলেছিলেন সংবিধানের সাথে অবশ্যই হতেই পারে। সংবিধানের কোন ধারার সাথে? আমি বলছি আইনটা কিন্তু এখন পর্যন্ত ক্রিমিনালদের জন্য করা হয়েছে। আমরা এখানে যারা কথা বলছি আমরা আশঙ্কা করছি যে এটা আইন অপপ্রয়োগ হবে, এবং অভিজ্ঞতাটা কি 57 ধারা, অভিজ্ঞতা 57 ধারা কত পার্সেন্ট অপপ্রয়োগ হিসাব করে দেখ। কাজে ওই আশঙ্কা আমিও কিন্তু বলেছি যে প্রয়োগ ওইটা নিয়ে আমরা কথা বলছি। আমাদের নিকটতম এক্সাম্পল কি? 57 ধারা কত পার্সেন্ট অপপ্রয়োগ? 85%। আচ্ছা, যারা ভিকটিম তাদেরকে কোনো সাপোর্ট দিতে পেরেছেন 57 ধারায়? উল্টো কি হয়েছে, যে ভদ্রলোকের ফেসবুক অ্যাকাউন্ট নাই, আপনি তাকে কিন্তু ভিক্টিমাইজ করেছেন যে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ধর্মীয় চেতনাতে আঘাত। আমি ওইখানে এই কালচারটাই নাই, ভিক্টিমদের রক্ষা করে সবচেয়ে বেশি। ভবিষ্যতের সাংবাদিকতা আমি জানি না, কিন্তু আমাকে বিজ্ঞাপন না নিলে আমি অনুষ্ঠানটি টিকে থাকতে পারবো না। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি। জনতন্ত্র গণতন্ত্র আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। রেসপন্সের দিকে আপনাকে কথা বলে ফ্লোরই দিতে পারছিলাম না, কিন্তু এই প্রশ্নটা বারবার করে আমরা আমাদের যারা আমরা গণমাধ্যমের সাথে যুক্ত আছি আমাদের মধ্যে আসছে, যেমন ধরুন কোনো পুলিশ কর্মকর্তা দুর্নীতি করছে, হিডেন ক্যাবিনে নিয়ে যাচ্ছে, আপনিও যেটি বলছিলেন সেটি তো ধারণই করা যাবে না। না, সেটি এখন থেকে আর ধারণ করা যাবে বলেন, পরে বলবো। আচ্ছা, পরে বলেন। প্রথম আমি অন্য জায়গা থেকে শুরু করছি, তোফায়েল আহমেদের কথা থেকে, যে মন্ত্রী এমপিদের মান ইজ্জত রক্ষার জন্য আইনটা করা হয়েছে।
তা আপনি যে ডক্টর জিয়া ভিকটিমের কথা বলছিলেন, ভিকটিম কি মন্ত্রী এমপি, নাকি তাদের মান ইজ্জত রক্ষা যে হচ্ছে না এটা কি ভিকটিম জনগণ? অর্থাৎ তাদের দুর্নীতি যাতে প্রকাশিত না হয় এবং তাদের দুর্নীতি যাতে কোনোভাবে বেরিয়ে না আসে, সেই জন্য আইনটা করা হয়েছে। সুতরাং তোফায়েল আহমেদকে যদি একজন সিরিয়াস রাজনীতিবিদ ধরি, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে স্টোর বাটপার কতগুলো রক্ষার জন্য তিনি এই আইন বোধহয় তৈরি করা হয়েছে। নাম্বার ওয়ান। আপনি একটা কথা বলছিলেন যে ইলেকশনের আগে কেন এই আইন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ইলেকশনের আগে এই আইনটা এই জন্যে যে 5 জানুয়ারির যে ইলেকশন হয়েছিল সেখানে যে হারে মানে কারচুপি, যে হারে ভোট ডাকাতি হয়েছিল, যে হারে মানুষের অনুপস্থিতি ছিল, এবং এবার যেন কোনো সাংবাদিক কোনো ইলেকট্রনিক কোনো ডিভাইস দিয়ে বা অন্য কোনো ভাবে সেইগুলো তুলে আনতে না পারে। সুতরাং সেটা তাদের একটা সেই জন্য তার আগে আপনি এই আইনটা করছেন যাতে এগুলো প্রকাশিত না হয়। আসলে আমরা যতই এটা পজিটিভ ভাবে দেখবার চেষ্টা করি না কেন, কোনো জায়গায় পজিটিভ থাকে না। 1974 সালে যখন স্পেশাল পাওয়ার অ্যাক্ট জারি হলো তখন কিন্তু বলা হয়েছিল এটা সাংবাদিকরা ভিকটিম হবে না, অথচ সে আইনে সাংবাদিকরাই সবচেয়ে বেশি ভিকটিম হয়েছে। আপনি তখন সাংবাদিক ছিলেন, আপনিও জানেন যে ভিকটিম হয়েছে। আমি তার প্রতি সিম্প্যাথাইজ। প্রথমত আমরা এখানে নেগেটিভ কথায় যাব না। তোফায়েল ভাই যেটা বলেছেন এটা একান্তভাবে তার ব্যক্তিগত আইনটা নিয়ে বক্তব্য হলো যে আইনের এই পর্যায়ে আমাদের যেটি দরকার সেটি হলো যে এই আইনটা একটা হাই প্রোফাইলের যারা লোকজন ধরে নেই যে তাদেরকে ভিক্টিমাইজ করার চেষ্টা করা হবে, যারা সিনসিয়ারলি দেশের এডুকেটেড সিটিজেন, সম্মানিত ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি, সাধারণ মানুষ হতে পারে। এখন এখানে যে অপরাধের ধরন এবং প্রকৃতি এটা অত্যন্ত স্পর্শকাতর, সেন্সিটিভ এবং টেকনিক্যাল। তা আমার একটা প্রস্তাব থাকবে যে এটির তদন্তের যে প্রক্রিয়াটিও ঠিক সেই ধরনের স্পর্শকাতর হওয়া উচিত, যেন সত্যিকার অর্থে যারা যোগ্য, শিক্ষিত, এক্সপেরিয়েন্সড এন্ড প্রফেশনাল যারা আছেন তদন্ত কর্মকর্তা, এবং তাদের একটা লেভেল থাকবে যে এই শ্রেণীর কর্মকর্তারা এটা করতে পারে। প্রফেশনাল এক্সপেরিয়েন্সের কথা বলেন, আমরা আসলে আইনের ক্ষেত্রে সেটিও বলছি যে মানে কোনো কিছু যে আপেক্ষিক, যেটা উনি বললেন যে কোনো কিছু মানদণ্ডটা নির্ধারণ করে আইনের যে একটা প্রসিকিউশন সিস্টেম আছে এখানে কিন্তু এইগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ক্রিটিসাইজ করছি। সো ইটস সামথিং আপনি যে প্রসিকিউশন হচ্ছে, আমি বলছি পুলিশ, কোর্ট, প্রিজন, এই তিনটি মিলে যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে হাজার হাজার সমস্যা সেগুলো প্রতিনিয়ত একই সেমথিং। বাংলাদেশের দণ্ডবিধির যে আইনগুলো রয়েছে সেখানে সাজার চাইতে এখানে দণ্ডবিধির সাজা অনেক বেড়ে গেছে। আমি একটা কথা বলছি যে ধরেন এই অপরাধ আমি করেছি, সাইবার অপরাধ, এই অপরাধটা নির্ধারণ করবে কে? একজন এসআই, সে যদি বলে যে এই লোকটা অপরাধ করেছে এবং সঙ্গে সঙ্গে আমাকে উনি অ্যারেস্ট করতে পারেন, আমাকে উনি অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পেরে আটক করে দিলেন, জেলে ঢুকাই দিলেন, নন বেলেবল। আমি পরে থাকলাম 2-4-6 মাস, কথা তো বলতে দিবেন। সরি, খুবই নিরীহ মানুষ, খুব নিরীহ মানুষ। বিচারটা করছে কে? বিচার করবে আইন, তার ব্যাখ্যা দেবে সুপ্রিম কোর্ট। কিন্তু এখন এই আইনের ব্যাখ্যাটা দিচ্ছে কিন্তু যে এটা অপরাধ সংগঠিত হয়েছে কেউ হয়নি, একজন এসআই। এখানে যেটা আছে এই আইনটি প্রয়োগের ক্ষেত্রে যে ব্যবস্থাপনা রাখা হয়েছে এটা খুব হাই প্রোফাইল। আমি প্রথমে একটু বলি যে এই সরকারি কিন্তু তথ্য অধিকার আইন করেছে, হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন করেছে, কাজেই তারা এই ওই স্পিরিটের বিরুদ্ধে কিছু আইন করবে এটা আমরা মেনে নিতে পারছি না। সেটা হলো আমাদের মানে দিক থেকে মানে উদ্বেগের কারণ, কারণ তারাই তো তথ্য অধিকার আইনটি করেছে, তো হুইসেল ব্লোয়ার প্রোটেকশন করেছে। এখানে যেটা হাই প্রোফাইল যে ইনস্ট্রুমেন্ট রাখা হয়েছে যে একজন মহাপরিচালক থাকবেন, এই মহাপরিচালক কে থাকবেন এর ক্লিয়ার না। আমরা যে কথাটা জানতে চাই কে, 2 নম্বর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা কাউন্সিল থাকবে, কিন্তু এই আইন প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু মহাপরিচালক পক্ষ
সত্তা অনেক বড়, কিন্তু মহাপরিচালকের ক্ষমতা খুব সীমিত। উনি বিটিআরসি কে অনুরোধ করতে পারবেন ব্লক করার জন্য, ধরার জন্য। এখন এই বিটিআরসি আপনি জানেন, এই বিটিআরসি তে হাজার হাজার অভিযোগ পড়ে আছে। আপনার নামে ফেক অ্যাকাউন্ট করা হয়েছে, ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমার ফাঁসির ছবি ছাপানো হয়েছে, বিটিআরসি তে আমি লিখিত অভিযোগ করেছি। এখন আইনটা আমি করলাম, কিন্তু আইনটা প্রয়োগ করে যে প্রাতিষ্ঠানিক জায়গা, এই জায়গাগুলো যদি দুর্বল থাকে তাহলে অসুবিধা হবে। সেই ক্ষেত্রে আমি শেষ করি, আমি আমার মরার সুযোগ পাবো না। আমার প্রস্তাবনা হচ্ছে যে এই আলোচনাগুলি ভালো, সরকারের উদ্দেশ্য মত যেটা, এটা এই উদ্দেশ্য যে ভালো, এটা নিয়ে কারো মত নাই। এবং আমি নিশ্চিতভাবে মনে করি যে মিডিয়াকে কন্ট্রোল করার জন্য আইনের ব্যবহার হবে না, এটি আমি বিশ্বাস করতে চাই। সেই ক্ষেত্রে এই আইনের মধ্যে কতগুলি সংজ্ঞা, গুপ্তচর এবং সাংবাদিকের পৃথকীকরণ, আইন ইনস্ট্রুমেন্ট এবং ডিভাইস ইউজ করার ক্ষেত্রে সাংবাদিকের ডিভাইস আর হলি আর্টিজানের জঙ্গি ডিভাইস, এই দুইটার মধ্যে পৃথকীকরণ, এই জায়গাগুলিতে পৃথক করার জন্য অনেকগুলি কাজ করবার আছে। সেই জন্য আমার সুস্পষ্ট প্রস্তাব যে এখনো যে পদ্ধতিগত যা সময় আছে, এই সময়ের মধ্যে সিনিয়র গণমাধ্যম কর্মী, সম্পাদক, সাংবাদিকের প্রকাশের স্বাধীনতা নিয়ে যারা কাজ করেন, জিয়া ভাইদের মধ্যে যারা ক্রিমিনাল বিষয় ক্রিমিনালাইজেশনে কাজ করে, তাদের যুক্ত করে এটা একটা ব্যাপক একাডেমিক আলোচনা করে এই জটিলতাগুলি নিরসন করা। অসংখ্য ধন্যবাদ। ডক্টর জি, আপনার শেষ মন্তব্য। আমি কথাটা আমি কখনো এটা বলি না, কিন্তু আমি এটার বিরুদ্ধে যে যদি বলা হয় কালো আইন, এই ফ্ল্যাট কমেন্ট গুলো আমি করতে চাই না। আমি সেটাই বলেছি যে এইগুলো এর মধ্যে থেকে 57 ধারাটা আপনার কাছে কি ছিল? 57 ধারাটা তো আপনাকে রিপিল করে দিয়েছে। 57 ধারা সেই ধারায় তো আমি কথাটাই শেষ করে আমি কথাটাই বলছি যে এর মধ্যে লুফস থাকতে পারে, যেহেতু এটা এখনো পার্লামেন্টে পাস হয়নি। আমরা এই আলোচনার মধ্যে দিয়ে এর মধ্যে থেকে খারাপ জিনিসটা বের করে আনি, এটাই তো মানুষের দাবি। আমি বলছি যে প্রচুর যে ভিক্টিমোলজি একটা সাবজেক্ট রয়েছে, ক্রিমিনোলজিকে চ্যালেঞ্জ করে দিয়ে আলাদা সাবজেক্ট, যেটা কিনা পুরোপুরি অ্যাবসলিউটলি হাইলাইট করছে ভিক্টিমের রাইটকে। আমি বলছি যে এখানে বহু মানুষের রাইট করে আমরা কিন্তু সেই জায়গাটা হাইলাইট করছি না। আমার কথাটা সেই জায়গায় ছিল। আর এই জেনারেল আমরা যে কথাগুলো বলছি সেটাই আমি প্রথমেই বলেছি যে তৃতীয় বিশ্বের রাষ্ট্রের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের যে সমস্ত প্রতিবন্ধকতা আছে, আমরা এগুলো ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, তারা যে পরিমাণ ক্ষমতা গ্রহণ করছে সেগুলোর বিরুদ্ধে আমরা কথা বলছি। আশার কাছে খুবই সংক্ষেপে। আমরা কেউ ক্রিমিনালদের পক্ষে না, অতএব আমি নাগরিক হিসাবে এমন আইন চাই যেটা আমি গর্ববোধ করতে পারি এবং যেটা আমাকে সুরক্ষা দিবে। এবং এই সরকার বুলবুল ভাই যেমনটি বলেছেন যুগান্তকারী আইন করেছেন, তাদের ধারাবাহিকতায় এই আইনটিকে যে ভাই খুব আহত হবেন, আমাকে আর কথা বলতে দিবেন না, এটি একটি কালো আইন। আমি কালো আইন যখন বলবেন তখন তার বলতে পারেন না যে আমি ভালো বলতে দিচ্ছেন না। আপনি এর ধরনের দিকে তাকালে এটি একটি কালো আইন। এটি যদি অপব্যবহারের দিক থেকে চিন্তা করেন, এটি একটি কালো আইন। এবং দেখুন এই আমলে বা এই সময় এমন আইন করা উচিত যেটা অপব্যবহার চিন্তা করে আইনটি করতে হবে। সেই ক্ষেত্রে এখানে আমার ধারণা ওই চিন্তা। অসংখ্য ধন্যবাদ। গোলাম মাওলা রানী একটি বাক্য বলতে পারেন? আমি বলতেছি আজকে এই আইনটাকে কালো আইন বলার জন্য মনে আশরাফ কথার কালো পাঞ্জাবি পরে আসছে। ডক্টর ওসমান, আপনার শেষ মন্তব্য। আমি তো মনে করি যে আশরাফের সঙ্গে একমত যে এই আইন আসলে কোনো জন অনুকূল নয় এবং এটা কালো আইন। এটা এই আইনের দিকে সরকারের যাওয়া। অসংখ্য ধন্যবাদ। মঞ্জুর হাসান বুলবুল, একটি বাক্যে যদি শেষ মন্তব্য। আমি মনে করি যে আইনটি এখনো চূড়ান্ত আইন হওয়ার আগে অনেকগুলি সুযোগ আছে, এবং যে সরকার তথ্য অধিকার আইন করে, হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন করে, সেই সরকার আমার মনে হচ্ছে এটার জন্য যে ট্রাইব্যুনালটা হবে বিচারের জন্য, সেটা একটা স্পেশাল ট্রাইব্যুনাল হতে পারে, যারা বিচারক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এই সাইবারের এই সংশ্লিষ্ট বিষয়গুলোতে বিশেষজ্ঞতা, দেশি বিদেশি ট্রেনিং থাকে, সবাইকে নিয়ে আছে জনমতকে গ্রহণ করে সংস্কার করার। আমরা আশা করছি যে এই মতামত গুলোকে ইতিবাচক আমি যেটা মনে করি প্রত্যেকটা সেকশন ধরে ধরে যদি আলোচনা হয়, সেই প্রত্যেকটা সেকশন ধরে ধরে প্রত্যেকটা স্টাডি করে আসবে এবং সেভাবে কথা বলি। আমি এটাই বলছি যে আমরা আমাদের একটা নর্মাল জেনারেল, আমি ওনাকে কিন্তু নিয়ে করিনি প্রথমে, আমি বলছি আমাদের জেনারেল, আমরা নর্মালি জেনারেল কমেন্ট করি না, খুব চিন্তা করেই বলি। অসংখ্য ধন্যবাদ। আমি তো করার নাই।
আপনি হয়তো জানেন না। আমি আপনার সাথে অনেকবারই বসেছি, আজকে আমি খুব অবাক হয়েছি যেভাবে অবাক হওয়ার কিছু নাই, আপনি অবাক হতে পারেন, আমার নাম ধরে বলছেন না, আপনি আমরা এখন কথা বলছি আপনার নাম বলতে পারেন না। আমি তো আপনাকে আক্রমণ করতে আসি, আমি তো একটু আক্রমণ করছেন না, আপনি যেভাবে কথা বলছেন সেটা এইভাবেই কথা বলি। আপনি পছন্দ করতে হবে এমন কোনো কারণ নেই। না না, আপনি তো কথা বলেই যাচ্ছেন, কোথায় আপনি যা ইচ্ছে তাই বলছেন, কি যা ইচ্ছে তাই বলছি, আপনি তো বলা যায় না, মানে আপনি কথা সবকিছু চেঞ্জ করছেন। আপনি প্রথমে আপনার ডিউ রেসপেক্ট কথাটি উল্লেখ করেছি, আপনি খেয়াল করে দেখেন। ফাইন, তাহলে আপনি কি না, কিন্তু আমার তো অধিকার রয়েছে কথা বলার, আমি যা বলতে চাই সেটি তো বলতে পারি, আপনি একেবারে পারো যাচ্ছেন। মত প্রকাশের স্বাধীনতার কথা রুরাল বিহেভিয়ার সিভিলাইজড হয়েছেন, আমি রুরাল বিহেভিয়ার আপনি রুরাল আর আরবান এগুলো ঠিক করেন না। অবশ্যই আমরা সোশিওলজি জাজমেন্ট দেওয়ার ক্ষমতা রুরালিজম এগুলো আমরা আপনাকে দেওয়া হয়েছে, এই রুরালিজম আরবানিজম। আমার খুব দুর্ভাগ্য এই ধরনের জাজমেন্ট পড়াই এবং পাবলিক মিডিয়াতে আজকের মতো আমরা শেষ করব। আমরা জানি না, আমরা প্রচুর শিক্ষককে অবস্থা আমরা জানি, ছাত্র হিসাবে আমরা লজ্জাও পেয়েছি। স্টেট অফ নেচার পড়েন, আপনি কোথায় কি পড়ান? আজকের মতো আমাকে শেষ করতে হবে। আমি এখনো স্টুডেন্ট, আপনাদের মতো বিজ্ঞ আমিও বিজ্ঞ হইনি, আমি সমাজবিজ্ঞানের ছাত্র বলেছি, আপনি আমাকে রুরাল বানিয়ে দিয়েছেন, আমি সমাজবিজ্ঞানের ছাত্র বলেছি, আমিও এখন স্টুডেন্ট। অনুষ্ঠানটা শেষ আমি রুরাল হিসাবে গর্বিত। আপনি কেমন লাগছেন? রুরালিজম আরবানিজম, দ্যাটস আ সোশিওলজিক্যাল। আমরা জানি না, আর শিক্ষক টিক্ষকদের আমরা খুব